হ্যালো, আসসালামু আলাইকুম সকল শ্রোতাবিন্দু। আজকে আপনাদের মাঝে আমি যে গল্পটি শোনাবো সেটি হচ্ছে লতিফুল ইসলাম শিবলির লেখা আসমান, যে গল্প জীবনের চেয়ে বড়। শুরু করলাম। সেপ্টেম্বর 1996। হৃদয় আল্লাহর ঘর। মানুষের হৃদয়টা তৈরি করা হয়েছে এই জন্য যে সেখানে শুধুমাত্র আল্লাহ থাকবেন। সে ঘরে আল্লাহ ছাড়া অন্য কিছু ঢুকালেই শুরু হবে তোমার জাগতিক অশান্তি। ধানমন্ডি 8 নম্বর রোডের জামে মসজিদের বৃদ্ধ পেশ ইমাম মাওলানা ইসহাক আব্দুর রহমান কথাগুলো বললেন ধীরস্থির আর অনুচ্চ শব্দে। কিছুক্ষণের মধ্যেই আসরের আজান হবে। তিনি প্রস্তুত হয়ে বসে আছেন। তার নজর একটি আরবি কিতাবের দিকে। মাথার ওপরে ঘুরছে পুরাতন ফ্যান। সেই ফ্যানের বাতাস সাদা কাশফুলের মতো তীর তীর করে কাঁপছে আর দীর্ঘ দাড়ি। সেপ্টেম্বরের শেষ দুপুর, প্রায় নীরব ধানমন্ডির রাস্তা দিয়ে বিক্ষিপ্ত বেল বাজিয়ে চলে যাচ্ছে একটি রিক্সা। এরপর গুমোট নীরবতা, যেটা ধীরে ধীরে অস্থির করে তুলল ওমর রিজওয়ানকে। শুধুমাত্র নীরবতাটাকে ভেঙে দেওয়ার জন্য ওমর প্রশ্ন করল, আমার মনে অশান্তি আপনি কিভাবে বুঝলেন? এই প্রশ্নে বৃদ্ধ ইমামের চোখে মুখে ছড়িয়ে পড়ল একটা সহিষ্ণু হাসির দ্যুতি। বেশ কিছুদিন ধরে আমি তোমাকে মসজিদের আশেপাশে ঘুরঘুর করতে দেখছি, কিন্তু তোমাকে জামাতে নামাজে দেখি না, আর তাতেই আপনার মনে হলো আমার মনে অশান্তি। এই বেপরোয়া তরুণটির সাথে কথা বলতে কেমন যেন ভালো লাগছে ইমাম সাহেবের। তরুণটি তাকে একবারও হুজুর সম্বোধন করেনি, তাই একটু মজার ছলে বললেন, 3 ধরনের লোক মসজিদের আশেপাশে ঘুরঘুর করে। 1 হচ্ছে ফকির, 2 জুতাচোর, আর 3 নাম্বার হচ্ছে মজনু। তুমি হলে মজনু শ্রেণীর লোক। এই ইমাম লোকটির মধ্যে পিরালি কিংবা বুজুর্গি দেখানোর কোনো প্রচেষ্টা নেই। কথা বলছেন খুব সাধারণ কিন্তু বিচক্ষণ মানুষের মতো। ইমামের গাম্ভীর্য দেখে বের হয়ে এসেছেন। ওমর রিজওয়ানের সেটা পছন্দ হয়েছে। ইমাম সাহেব, এই রুমটার মধ্যে একটা মিষ্টি আতরের গন্ধটা যেন হঠাৎ করেই তার নাকে এসে লাগলো। ধানমন্ডি লেকের তীর ঘেঁষে প্রচুর গাছপালা, আর তার মাঝে এই মসজিদটা। ইমাম সাহেবের রুমটা মেহরাবের সাথে লাগানো, কিন্তু মসজিদ থেকে কিছুটা বিচ্ছিন্ন। 3টি বড় বড় কাঠের আলমারি ভর্তি বই, একটি সুন্দর করে গুছানো বিছানা, আর তার পাশে অফিসের মতো করে সাজানো চেয়ার টেবিল। দর্শনার্থীরা এলে সামনের চেয়ারে বসে। সাধারণত ইমামদের রুম এমন হয় না। ওমর ইমামের মুখোমুখি চেয়ারে বসে আছে। ইমাম ইসহাক আব্দুর রহমান ওমরের দিক থেকে নজর সরিয়ে তার ডান দিকের জানালা দিয়ে দৃষ্টি দিলেন বাইরের দিকে। বিশাল জানালার ওপারে গাছগাছালির ফাঁকফোকর দিয়ে লেকের জলে ঝকঝক করছে রৌদ্রোজ্জ্বল ক্ষয়ষ্ণু দুপুর। সেদিকে তিনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। এই সুযোগে ওমর ইমাম সাহেবকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে। জীবনের শেষ অধ্যায়ে দাঁড়ানো বৃদ্ধ ইমাম খুব সযত্নে একটা দীর্ঘশ্বাস লুকানোর চেষ্টা করলেন। ওমর সেটা ধরে ফেলেছে। এই দুপুরের নির্জনতাকে আর বেশি প্রশ্রয় না দিয়ে সে প্রশ্ন করল, বলুন তো, কী কারণে আমাকে আপনার মজনু শ্রেণীর লোক বলে মনে হলো? জানালার দিকে তাকিয়ে থাকতে থাকতেই নুরানি হাসিতে আবার উজ্জ্বল হয়ে উঠল ইমামের চেহারা। মাথা ঘুরিয়ে সহিষ্ণু কয়েক মুহূর্ত তাকিয়ে দেখল তাকে, তারপর বলল, মজনুদের চুল থাকে উস্কো খুস্কো লম্বা, চোখের নিচে কালি থাকে, আর পোশাক থাকে তাদের ছেঁড়া। ইমাম সাহেবকে ভুল প্রমাণ করার জন্য একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে ওমর বলে, এখনকার ফ্যাশন হচ্ছে চুল লম্বা আর ছেঁড়া জিন্স, এর মধ্যে মজনু আসে কিভাবে? মুয়াজ্জিন মসজিদের মাইকে গুনে গুনে 3টি টোকা দিল। একটা ফুঁ দিয়ে আর গলা খাখারি দিয়ে গলাটা পরিষ্কার করে নিল।
এখনই আসরের আজান হবে। ইমাম সাহেব কথা শেষ করার জন্য বললেন, যুগে যুগে সব মজনুদের একই হাল, বিচ্ছেদ বেদনা লুকিয়ে রাখা কঠিন। প্রায় নির্জন ধানমন্ডিকে সরব করে হেঁটে উঠল মুয়াজ্জিনের কণ্ঠ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শেষ হলে ইমাম ইশহাক চেয়ারের পাশে রাখা ছড়িটি হাতে নিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে একটা রুবায়াত আওড়ালেন। সসীমকে ভালোবেসে করেছ পূজা, ভালোবেসে হয়ে গেছো দাস, তোমার অনন্ত মন আর কারোই নয়, এক অসীম প্রভুর নিবাস। ওমর স্থির হয়ে চেয়ারে বসে আছে। ইমাম সাহেব তার পাশে এসে দাঁড়ালেন, মৃদু কণ্ঠে বললেন, উজু করে জামাতে এসো। সশব্দে চেয়ারটা পেছনে সরিয়ে ওমর উঠে দাঁড়ালো, বলল, নেশা অবস্থায় কি নামাজ পড়া যায়? এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ইমাম বললেন, নেশাই তো আমাকে মসজিদের দিকে নিয়ে যাচ্ছে। মসজিদ বরাবর সোজা লেকের পশ্চিম প্রান্তের বটগাছটা এখন শৈশব কিশোর পেরিয়ে তারুণ্যে পড়েছে। বটগাছগুলো বহু বছর বাঁচে, কোনোটি 2-3 শতাব্দী। মানুষের প্রাচীন ছাতা, একে বৃক্ষের ছায়ার নিচে বেড়ে ওঠে 3-4 প্রজন্মের মানুষ। যে শিশু এই বটবৃক্ষের ছায়ার নিচে খেলতে খেলতে বড় হয়, সেই একদিন আরেক শিশুর জন্ম দিয়ে ধীরে ধীরে বৃদ্ধ হয়, তারপর একদিন মরে যায়। বৃক্ষদের ভেতর বটবৃক্ষ সবচেয়ে দুঃখী বৃক্ষ। এই বৃক্ষের জীবন মানুষের মতো, বয়স বাড়ার সাথে সাথে এর ডালপালাগুলোর ভেতর থেকে নেমে আসে ঝুড়ি, ধীরে ধীরে পরিণত হতে থাকে আর ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে এর প্রথম মূলটি। দীর্ঘজীবন মানে শোকের দীর্ঘ সফর। উথাল পাথাল বাতাসে লেকের ধারে এই পড়ন্ত দুপুরে বটগাছের ছায়ার নিচে বসে জীবনের প্রথমবারের মতো যেন বটগাছের দিকে তাকিয়ে আছে ওমর। পাতায় পাতায় লেগে তরুণ গাছটির গাগে থেকে বৃষ্টির মতো একটা আওয়াজ বের হচ্ছে। ধানমন্ডিতে বড় হয়ে ওঠা ওমরের এই জায়গাটি অনেক প্রিয়। ধানমন্ডি বয়েজে পড়া পুরো স্কুল জীবন কেটেছে এখানে। এরপর ঢাকা কলেজ, সেখান থেকে এখন ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্সে 2য় বর্ষ চলছে তার। আর নিয়ম মতোই চলছে তাদের এখানকার আড্ডাটা। বটগাছের দিকে এত মনোযোগ দিয়ে সে কখনো তাকায়নি ওমর। ওর বন্ধুরা এখানে আসা শুরু করেছে সন্ধ্যার পর থেকে। সারা শহরের বিভিন্ন প্রান্ত থেকে ওরা আসতে থাকে। আড্ডা চলে রাত 11টা পর্যন্ত। ইদানিং এদিকটার নাকি ক্রাইম বেড়ে গিয়েছে। ধানমন্ডি থানার সেকেন্ড অফিসার কাউসার নিয়মিত আসে 11টার দিকে, এসে ওদের আড্ডাটা ভেঙে দিয়ে চলে যায়। অনিচ্ছা সত্ত্বেও তখন উঠে যেতে হয়। পরন্ত দুপুরে ইমামের রুম থেকে বের হয়ে হঠাৎ করে ওমরের মনে হলো, এই মুহূর্তে এই শহরের কোথাও ওর যাওয়ার জায়গা নেই। বুকের ভেতর ঝড়ের অস্থির তাণ্ডব, অথচ শান্ত দিঘির স্থিরতা নিয়ে বটগাছের দিকে বসে বসে ওমর তার ভাবনাগুলো নিয়ে ভাবছে। এটা কি ফেন্সিডিলের ঘোর? কাশি সিরাপ খেয়ে এমন নেশা হতে পারে ওমর কখনো ভাবতেই পারেনি। দ্য উইন্ডো ব্র্যান্ডের লিড গিটারিস্ট বন্ধু রুশোর কথায় ওর প্রথমে বিশ্বাস হয়নি। শান্তিনগর কাঁচা বাজারের ভেতরে 7 সকালে ঢুকে সেদিন প্রথম কাস্টমার ছিল সে আর রুশো। কাশি সিরাপের পরিচিত স্বাদ আর গন্ধ, একটু একটু করে আধা বোতল খেয়ে ফেলেছিল। তাতেই কোনো নেশার ফিলিংস আসেনি। মুচকি মুচকি শয়তানি হাসি দিয়ে রুশো বলেছিল, ধরবে মামা, ওয়েট, আরেকটা কোর্স বাকি আছে। এরপর তাকে নিয়ে গেল মগবাজার মোড়ের তাজ রেস্টুরেন্টে। ওয়েটারকে চা এর অর্ডার দিয়ে চোখ টিপে দিল। কিছুক্ষণ পর 2 কাপ চা আর তার সাথে এলো 1 কাপ ভর্তি চিনি। কয়েক চুমুকে কাপ থেকে চা কমিয়ে সেখানে প্রতি কাপে 6 থেকে 7 চা চামচ চিনি মিশিয়ে কাপটা এগিয়ে দিল রুশো ওমরের দিকে। সে চা খাওয়ার 10 মিনিটের মধ্যেই ঘটনাটা ঘটেছিল। চোখ কান মুখ জুড়ে নেমে এসেছিল জমাট স্তব্ধতা আর মনের মধ্যে একটা ফুরফুরে ভাব। পিনিকটা আরও ভালো মতো ধরার জন্য আর একটা কোর্স বাকি আছে, চল।
এরপর রুশো আর ওমার 30 টাকা ঘন্টা চুক্তিতে ওরা একটা রিক্সা ভাড়া করেছিল। তাজ রেস্টুরেন্টের সামনে সবসময় কিছু মুখ চেনা স্পেশাল রিক্সাওয়ালা খুব আয়েসি ভঙ্গিতে বসে থাকে বিশেষ ধরনের কাস্টমার ধরার জন্য। রিক্সা ছুটল তুফান গতিতে, চোখে মুখে যত বাতাস লাগে পিনিক যেন ততই বাড়তে থাকে। মগবাজার থেকে ধানমন্ডির শঙ্কর রায়ের বাজার ছড়িয়ে রিক্সাওয়ালা ওদের নিয়ে গেল বুড়িগঙ্গার তীরে। এরপর থেকে ওমার রুশোর সাথে মিলে পিনিক নেওয়া শুরু করলো নিয়মিত। সেটা শুধুমাত্র ফেন্সিডিলের কারণে না, বরং খাওয়ার পরের ধাপগুলোর কারণে বেশি আকর্ষণ করেছে ওমারকে। রুশো ফেন্সিডিল খাওয়াকে একটা ক্লাসিক পর্যায়ে নিয়ে গেছে। গত 2 মাস ধরে ওমার রুশোর সাথে থাকে। সারা রাত রুশো তার নতুন কেনা আইবানেজ ইলেকট্রিক গিটারে নিয়ে পাগলামো করে, আর সেই পাগলামোর মন্ত্রমুগ্ধের মতো ওমার উপভোগ করে। এই 2 মাসে ওদের 2 পরিবার জেনে গেছে রুশোর বাড়ি ওমারের সেকেন্ড হোম, একইভাবে ওমারের বাড়ি রুশোর জন্য সেকেন্ড হোম। অসাধারণ গিটার বাজায় রুশো। নিজের বেডরুমটাকে সাউন্ড প্রফ প্র্যাকটিস প্যাড বানিয়ে নিয়েছে। রুশো ওমারের ঢাকা কলেজের সহপাঠী ছিল। ইন্টারমিডিয়েট পাশ করার পর রুশো ঘোষণা দিয়েছে সে আর পড়বে না তো পড়বেই না। তাকে আর কোনোভাবেই পড়াশোনায় ফেরানো যায়নি। সব প্রচেষ্টায় যেন ব্যর্থ হয়েছে। তার বাবা শেষ পর্যন্ত তাকে গদিতে বসিয়ে দিয়েছেন। রুশোর বাবা পুরান ঢাকার বিশাল অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল ব্যবসায়ী। কিছুদিন নিয়মিত সুবোধ বালকের মতো গদিতে বসেছে। গদিতে বসেই দ্রুত শিখে নিয়েছে কিভাবে ক্যাশিয়ারের চোখ ফাঁকি দিয়ে ক্যাশ বাক্স থেকে 1-2টা বড় বড় নোট লুকিয়ে ফেলতে হয়। রুশোর সেই টাকায় চলে তার বন্ধুদের 21 জনের গ্রুপ। স্কুলে থাকতেই শিখে ফেলেছিল গিটার, সেটা এখন তার ধ্যান জ্ঞান নেশা। তার ধারণা জিম মরিসনের ভেতরে যে রেড ইন্ডিয়ানের আত্মা ছিল সেটা মরিসনের মৃত্যুর পর এখন তার উপরেই ভর করেছে। রুশো জিম মরিসনকে আক্ষরিক অর্থে পূজা করে বললেই চলে। জিমের ব্র্যান্ড ডোরোস এর অনুসরণে ফর্ম করেছে সাইকেডেলিক রক ব্র্যান্ড দ্য উইন্ডো। রুশোর ড্রাগ অ্যাডিকশন মূলত জিম মরিসনের লাইফস্টাইলের অন্ধ অনুকরণেরই একটি ফল। এতদিন শুধু গাঁজা খেত, এখন গাঁজার পাশাপাশি শুরু করেছে নতুন ড্রাগ ফেন্সিডিল। ওমার ধোঁয়া টানতে পারে না, তাই গাঁজায় তার কোনো আকর্ষণও নেই। সারা রাত রুশো জিম মরিসনের লাইট মাই ফায়ার, ওয়েটিং ফর দ্য সান আর তার কবিতা অ্যান আমেরিকান প্রেয়ার গেয়ে বাজিয়ে ওমরকে মুগ্ধ করে রাখত। সকাল হওয়ার সাথে সাথে ছোট্ট শান্তিনগরের কাঁচা বাজারে 150 টাকা এক বোতল হাফ, তারপর তাজ রেস্টুরেন্টের চা চিনি, তারপর দীর্ঘ একটা রিক্সা নিয়ে বুড়িগঙ্গা ভ্রমণ। এই চক্র ওমরকে তার অস্থিরতার ভেতরে একটা সাময়িক আরাম এনে দিয়েছে। ওমর নিঃসঙ্গতাকে ভয় পায় তার নির্জনতা, একাকিত্ব। ওকে একা পেলেই নৃশংসতা গোপন সেনাবাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে। শত শত তীক্ষ্ণ ছুরি যেন ওকে চিরতে থাকে, টেনে নিয়ে যায় পানির অতলে। আর সে দম নেওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করতে থাকে এবং ভেসে উঠতে থাকে। জীবনে প্রথমবারের মতো তার এমন কষ্টের অনুভূতি হচ্ছে। আজ প্রায় 2 মাস পর সে একা হয়ে গেল। এই সময় তার রুশোর সাথে থাকার কথা ছিল, কিন্তু রুশো আজ গদিতে গেছে। রুশোকে এখন তার নিয়মিত গদিতে যেতে হয়। ছেলে সারা রাত জেগে আর সারাদিন ঘুমায়, সে কিভাবে সময় মেনে অফিস করবে? অনিয়মিত হতে হতে এখন সেটাই নিয়ম হয়ে গেছে। রুশো বাবাও তার এই বখাটে ছেলেটার ব্যাপারে হাল ছেড়ে দিয়েছে। টাকা পয়সা ফুরিয়ে গেলেই শুধু রুশো এখন গদিতে বসতে যায়। ক্যাশিয়ারের সাথে ইতিমধ্যে তার একটা গোপন সিস্টেম তৈরি হয়ে গিয়েছে। ওমারের জীবনও এই কঠিন দুঃসময়ে রুশো যেন একটা আশীর্বাদ স্বরূপ। রুশোকে বেশিক্ষণ সহ্য করা কঠিন। সবার চোখে সে বড় লোকের বখাটে আর নষ্ট ছেলে, অ্যাগ্রেসিভ আর বশ হয়ে থাকতে পছন্দ করে। দেদার সে টাকা ওড়াতে পারে বলে তাকে এড়ানো খুব মুশকিল। ঘুরে ফিরে রুশোকে কেন্দ্র করে
আবর্তিত হয় ওদের বন্ধুত্বের সৌরজগৎ, কেননা সেখানকার পুরো আর্থিক সহযোগিতা রুশোর মাধ্যমেই হয়ে থাকে। এত দুর্নাম থাকা সত্ত্বেও ওমার রুশোকে বুঝতে পেরেছে রুশো ফুল অফ হার্ট। ওর সাথে নিঃশ্বাস আর গভীরভাবে না মিশলে ওকে কেউ বুঝবে না। এই 2 মাসে ওরা পরস্পরকে বুঝে ফেলেছে। ওমারকে রুশো খুব গোপনে সমীহ করে। ওমার অন্য সবার মতো না। একাডেমিক পড়ার বাইরে ওর প্রচুর পড়াশোনা রয়েছে, স্পেশালি 60 আর 70 দশকের পশ্চাত্যের কালচারাল রেভলিউশন, কাউন্টার কালচার, হিপ্পি মুভমেন্ট আর রক অ্যান্ড রোলের উত্থান বিবর্তন নিয়ে রয়েছে প্রগাঢ় আর স্বচ্ছ ধারণা। দুজনেই পছন্দ করে সাইকাডেলিক আর প্রোগ্রেসিভ রক মিউজিক। যদিও রুশো যেভাবে জিম মরিসন পছন্দ করে, ওমার কিন্তু ঠিক সেভাবেই পছন্দ করে না। ওমারের ধারণা জিম যতটা না পপুলার তার শিল্পে, তার চেয়ে বেশি পপুলার তার উচ্ছৃঙ্খল জীবনাচরণ। সে প্রথম রকস্টার যাকে উচ্ছৃঙ্খলার জন্য স্টেজ থেকে গ্রেপ্তার করা হয়েছিল, আর সেই সময়টা ছিল শিল্পের পাশাপাশি বাড়তি কিছু দেখানোর। এসবের রুশোর রয়েছে প্রবল মত বিরোধ। তার মতে শিল্পীর জীবনও কখনো কখনো শিল্প হয়ে ওঠে। মরিসন 7 বছর জীবনটাও তেমন ছিল। মিউজিকের চেয়ে বেশি রুশো তার নিজের জীবনটাকে শিল্পে পরিণত করতে চায়। ওমার রুশোর এই ভুলটা ধরতে পারে, কিন্তু তাকে ঠিক শোধরাতে পারে না, এমনকি সেটার পদ্ধতিও তার জানা নেই। এ সব কিছু মিলিয়ে রুশোকে তার ভালো লাগে। রুশো জানে কি ঘটেছে ওমারের সাথে। রুশো ওমারের এই দুঃসময়টা গভীরভাবে অনুভব করতে পারছে। এই জগতে পাগল ছাড়া কেউ পাগলামোর কিন্তু কোনো মূল্য দেয় না। রুশোর রাত জাগা সমস্ত পাগলামোর একমাত্র মুগ্ধ দর্শক ওমার। ওমার তার কষ্টগুলো নিয়ে কথা বলতে পছন্দ করে না। রুশো সেটা নিয়ে কোনোদিনও কোনো প্রশ্ন করে না। ফেন্সিডিলের নেশা দুজনের মধ্যে 2 রকমের প্রতিক্রিয়া তৈরি করে। মাত্রা অতিরিক্ত কোডিন ফসফেট রুশোকে করে হাইপার আর ওমারকে করে সাইলেন্ট। সারা রাত রুশো অনর্গল কথা বলে, গিটার বাজায়, হঠাৎ চিৎকার করে গেয়ে ওঠে ডোরস থেকে ব্রেক অন থ্রো। ইউ নো দ্য ডে ডিস্ট্রয় দ্য নাইট, নাইট ডিভাইডেড দ্য ডে, ট্রাইড অন রান, ট্রাইড অন হাইড, ব্রেক অন দ্য থট টু দ্য আদার সাইড। গাইতে গাইতে জিম মরিসনের মতো অদ্ভুত রহস্যময় অঙ্গভঙ্গি করে নাচতে থাকে রুশো, যেন ফনা তুলছে নাচছে একটা বিষাক্ত সাপ। আলো আধারের রুমের মধ্যে রুশোকে তখন আজ্জালির শয়তানের মতো লাগে। ওমারের গায়ে কাঁটা দিয়ে ওঠে। গভীর রাতের নিস্তব্ধতায় ওরা পরস্পরকে চিনতে থাকে। ওমারের অবাক মুগ্ধ মুখের দিকে রুশো শুকনোর দৃষ্টির তীক্ষ্ণতা নিয়ে তাকিয়ে বুঝতে পারে ওমার এখানে নেই। অস্পষ্ট আলো, ওর ঘন ঘন দীর্ঘশ্বাস রুশোর চোখ ফাঁকি দিতে পারে না। সন্ধ্যার আধার ঘন হওয়ার ঠিক আগে আগে রুশো বটগাছের নিচে চলে এসে হাজির হয়। ওর আশা দেখে বোঝা যায় সে বেশ হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। পিনিক আছে? তুই না থাকলে কি পিনিক থাকে? ওর উত্তরে রুশো দারুণ খুশি হয়। এ তো দেরিতে করলি কেন? তোকে একটু একা থাকার প্র্যাকটিস করালাম। ওমার বোঝে এসব রুশোর জাস্ট কথার কথা। রুশো চোখে মুখে একটা চাপা খুশির ঝিলিক দেখা যাচ্ছে। আজ ভালো দান মেরেছি, আগামী 1 মাস আর গদিতে যেতে হবে না বলেই রুশো পকেট থেকে মুঠো ভরে বের করে আনলো কতগুলো 500 টাকার নোট। নোটের সাথে সাথে বের হয়ে এলো একটা আঙ্গুল সমান লম্বা গাজার পুরিয়াটা ওমারের হাতে দিয়ে দলাই মলাই হয়ে থাকা নোটগুলো সোজা করে ভাঁজে পকেটে রেখে দিল। অন্য পকেট থেকে গোল্ড লিফ সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটা 2 আঙ্গুল দিয়ে টিপে টিপে নরম করে সেটার ভেতর থেকে তামাকগুলো বের করে ওমারের হাতের তালুতে রাখলো। এরপর গাঁজার পুড়িয়া থেকে পরিণাম মতো গাঁজা নিয়ে সেখান থেকে অপ্রয়োজনীয় ডালাগুলো পরিষ্কার করে বাম হাতের তালুতে রেখে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডলতে শুরু করলো। মুহূর্তের মধ্যে একটা বুনো ভেষজ গন্ধ ওদের নাকে এসে লাগে। মুগ্ধ রুশো হাতটা নাকের কাছে এনে দীর্ঘশ্বাস টেনে বলে, মালটা আসামের, দেখ রংটা এখনও কেমন সবুজ। তালুতে গাঁজা ঢালতে ঢালতে রুশো ওমারের দিকে বেশ কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকে। ভাবলে সিন ওমার তাকিয়ে আছে সামনের দিকে। গম্ভীর গলায় রুশো বলে,
লোনলিসেনটা এনজয় করতে পারিস না? কয়েক সেকেন্ড চিন্তা করে ওমর বলে, হ্যাঁ পারি। তুই যদি পাছার কাপড় খুলে একটা গরম রুটি বানানোর তাওয়ার মতো ওপরে 10 সেকেন্ড বসে থাকতে পারিস, তাহলে আমিও লোনলিনেস এনজয় করতে পারবো। ওমরের কথাটা বুঝে বেশ কিছুটা সময় লেগেছে রুশোর। এবার প্রবল হাসিতে ফেটে উঠল রুশো। সেই হাসিতে যোগ দিল ওমর। রুশো চিৎকার করে হাসছে, ওমরও হাসছে সমান তালে। কতদিন পর ওমর হাসছে। হাসতে হাসতে ওর বুকটা খালি হয়ে যাচ্ছে। দূর থেকে দেখলে মনে হয় সন্ধ্যার ঘোর অন্ধকারে ওদের সাথে বেড়ে ওঠা বটগাছের নিচে দুই কিশোর কি এক অজানা আনন্দে আত্মহারা হয়ে হাসছে। তখন হঠাৎ করে এক ঝটকা পূবালি বাতাস এসে নাড়িয়ে দিয়ে গেল বটগাছের ঝাঁকড়া সবুজ চুল। যেন বটগাছও মাথা দুলিয়ে হাসছে, যেন ওরা দুজন নয়, ওরা এখন তিনজন, ফিরে গেছে ওদের কিশোর বেলায়। কলা বাগানে 60 দশকের ওল্ড ফ্যাশন বাড়িগুলো দেখতে অনেকটা স্কুলের মতো মনে হয়। ওমরদের বাড়িটা তেমন। প্রায় আধা বিঘা জমির ওপর তৈরি বাড়িটার পিছনে ঝাড় জঙ্গল আর বিশাল বিশাল মানকচুর গাছ। সেখানে একদল বেজির রাজত্ব। ওমরদের বাড়ির প্রতিদিনের মাছ কোটার পরের কাটাকুটি নাড়িভুড়িগুলো ওদের জন্য সযত্নে রেখে দেওয়া হয়। বেজির ছোট ছোট বাচ্চাগুলো নির্দ্বিধায় ঘুরে বেড়ায় সারা বাড়ি। বাড়ির নিচতলাটা ছিল ওমরের বাবার চেম্বার, আইনের মোটা মোটা বই নিয়ে ঠাসা অফিস রুমটা। ওমরের আইনজীবী বাবার মৃত্যুর পর এখন সেটা ড্রয়িং রুমের মতো ব্যবহার করা হয়। ওমররা 4 ভাই। বড় ভাই ব্যাংকের ম্যানেজার, মেজো ভাই ঠিকাদারির ব্যবসায়ের পাশাপাশি তাদের প্রপার্টিগুলো দেখাশোনা করে। ওমরের ছোট ভাই মায়ের আদরের ঘর কোনো বালক। সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা, পড়াশোনা আর মায়ের আঁচল ধরে সারাদিন বসে থাকায় তার জীবন। এখনও মা মুখে তুলে না খাইয়ে দিলে সে খায় না। বাড়ির মূল গেটের পাশেই একটা বিশাল কড়ই গাছ। যখন কড়ই ফুল ফোটে একটা হালকা মিষ্টি গন্ধে তাদের সারা বাড়িটা মৌ মৌ করে। সন্ধ্যার রাগ দিয়ে মনে হয় সারা শহরের চড়ুই পাখিগুলো চলে আসে এখানে রাতে ঘুমানোর জন্য। শেষ রাত থেকে গাছের দখল নেওয়া দোয়েল পাখিরা ফজরের আজানের আগ পর্যন্ত চলতে থাকে তাদের চিৎকার চেঁচামেচি। দোয়েলের প্রথম ডাকটা শুনলেই ওমর বুঝতে পারে এখন 3:45 বাজে। প্রথম ওমর আশ্চর্য হয়ে লক্ষ্য করতে এই সময়ে 1 মিনিটও হেরফের হয় না। এই মহাবিশ্ব জগৎ এক রহস্যময় নিয়মের ঘড়িতে চলছে। দোয়েলগুলো তারও একটা অংশ। এরপরেই ঘটনাগুলো নিয়ম মেনে ঘটছে প্রতিদিন। প্রথম দোয়েলটা ডেকে ওঠার পরেই খুট করে দরজা খোলার একটা আওয়াজ হবে। শিশুদের থপ থপ করে হাঁটার মতো করে একটা পায়ের আওয়াজ ধীরে ধীরে এগিয়ে আসবে ওর ঘরের দিকে। আর সেই শব্দ শোনার সাথে সাথে ওমর এক লাফে তার বিছানা গিয়ে গভীর ঘুমের ভান করে পড়ে থাকবে। স্কুলের ঘরের মতো লম্বা করিডোর ধরে হাঁটতে হাঁটতে সেই আওয়াজ এসে থামবে ওমরের মাথার কাছে। তারপর চুলের মধ্যে চিরুনির মতো আঙ্গুল বুলিয়ে আদর করবেন তিনি হচ্ছেন ওমরের মা। তিনি শুধু ওমরের মাই নন, এ বাড়ির চুড়োই, বেজি, দোয়েল সবারই মা। সারা বাড়িতে জুড়ে একটা স্নিগ্ধ মমতা ছড়িয়ে থাকে এই মাটার জন্য। গভীর রাতে মা উঠানে তাহাজ্জুদ নামাজ পড়তে তাহাজ্জুদ শেষ করে তিনি দীর্ঘ সময় নিয়ে দোয়া করেন। মৃত আত্মীয় স্বজন, স্বামী সন্তান, প্রতিবেশী থেকে শুরু করে সারা পৃথিবীর সমস্ত অসহায় মানুষদের জন্য তিনি দোয়া করেন। ফজরের আজানের আগ পর্যন্ত চলতে থাকে সে দোয়া। ওমরের মায়ের রুমে জানালার কার্নিসে এসে দোয়েলগুলো ডাকাডাকি শুরু করলে তিনি মোনাজাত শেষ করেন। মা জানেন ওমর সারা রাত জেগে থাকে। শেষ রাতের এই অপার্থিব সময়ে ওমর তার মায়ের মুখোমুখি হতে চায় না। তাই মা তার রুমে আসার আগে সে ঘুমের ভান করে বিছানায় থাকে। মা তার মাথার কাছে বসে চুল হাতে বুলিয়ে দিতে থাকেন আর দোয়া দুরুদ পড়তে থাকেন। এভাবে হাত বোলাতে বোলাতে মসজিদ থেকে ভেসে আসে ফজরের আজান। আশ্চর্যজনকভাবে ঠিক তখনই ওমর গভীর ঘুমের আতলে হারিয়ে যায়। ঘুমিয়ে পড়ার ঠিক সেই সময়টা ওমর তার মায়ের যে কথাটা প্রতিদিন শোনে সেটা হলো, ওঠো, ফজরের নামাজটা পড়ো, তারপর ঘুমাও। ওমর সেটা কখনোই পড়া হয় না। মা আর একটি শব্দ উচ্চারণ করে না এবং সে উচ্চারণ না করে
ওমারের রুমের লাইট অফ করে চলে যান। সব কিছু এমন করেই চলছিল অনেক দিন, কিন্তু কিছুদিন ধরে এসব আর আগের মতো নেই। মা এসে মাথায় হাত বুলিয়ে এখন আর তার ঘুম আসে না। একটা ছোট অপরাধবোধ ধীরে ধীরে বড় হচ্ছে। মায়ের সাথে করা এই অভিনয়টা তাকে এক ধরনের অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। এখন আর সে নিয়মিত বাসায় থাকে না, কিন্তু যেদিন থাকে সেই রাতটা তার আরও বেশি কষ্টের মনে হয়। মাঝে মাঝে তার খুব ইচ্ছা করে মাকে তার কষ্টের কথাগুলো বলতে, কিন্তু পারে না। মায়ের হাতের স্পর্শে তার বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে। একটা উথলে ওঠা কান্নাকে সে অনেক কষ্টে চেপে রাখে। না বলতেও সে পারে না, না কাঁদতেও পারে, অর্থাৎ সে না বলতে পারে, না কাঁদতে পারে, না ঘুমের আতলে হারিয়ে যেতে পারে। আজ মা মাথার হাত বুলাতে বুলাতে বললেন, আমি জানি তুই জেগে আছিস। ওমারের বুকটা ধক করে ওঠে, তবু সে ঘুমের ভান করে পড়ে থাকে। বৃষ্টির আগে পিঁপড়া টের পায়, ঝড় বা ভূমিকম্পের আগে পাখিরা টের পায়। আর যত আড়াল করে, যত দূরেই থাকে, সন্তানের কষ্ট মারাও ঠিক তেমনভাবেই টের পেয়ে যায়। ইনশাআল্লাহ তোর সব কষ্ট দূর হয়ে যাবে। ওমারের বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়ে আসে। সেই দীর্ঘশ্বাসটাকে ধীরে ধীরে ছেড়ে ওমার সেটা লুকানোর চেষ্টা করে। ওমার জানে সে নিজে থেকে না বললে তার মা কখনো তার কাছে জানতে চাইবে না কি তার কষ্ট। অবাধ স্বাধীনতার মধ্য দিয়ে বেড়ে উঠেছে ওমার। আর তার ভাইরা মা ছোটোবেলা থেকেই বলতেন, আমি তোদের ভালো মন্দের শিক্ষা দিয়ে তাকদিরের হাতে ছেড়ে দিয়েছি। এখন যা কিছু ঘটবে সবটাই ভালোর জন্য ঘটবে। আমার কাছে কোনো কিছুর জন্য জবাবদিহিতা করতে হবে না। তোদের জবাবদিহি করার জন্য আল্লাহ তোদের ভেতরে তৈরি করে দিয়েছেন বিবেক। আমার কাজ তোদের জন্য দোয়া করে যাওয়া। এরপর কিছুক্ষণের জন্য মা নীরব হলেন। যা কিছু পাঠ করেছিলেন সেটা একটা দীর্ঘ ফু দিয়ে প্রভাবিত করে দিলেন ওমরের মাথা থেকে পা পর্যন্ত। তারপর উঠে যাওয়ার আগে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুই কি ইসহাক হুজুরের কাছে গিয়েছিলি? চোখ বুজে পড়ে থাকা অবস্থায় ওমর ছোট করে উত্তর দেয়, কয়েক মুহূর্ত চিন্তা করে মা শীতল কণ্ঠে বললেন, দুঃখ কষ্টের ভার কেউ কারোটা বহন করতে পারে না রে। সেটা কাঁধে নিয়েই মানুষকে নির্দিষ্ট পথ আর সময় অতিক্রম করতে হয়। সাহসী আর বুদ্ধিমানেরা ধৈর্যের সাথে এই পথটা কাঁধে নিয়ে এই সময়টুকু অতিক্রম করে। বোকারা চায় তার সেই ভার অন্য কারো কাঁধে কিছুটা তুলে দিতে। তোরা যেটাকে বলিস শেয়ার করা। মানুষের ভেতরের কষ্টটা অপার্থিব, আর্থিক শক্তিসম্পন্ন কোনো মানুষ যদি তোর সে কষ্টের সময়টুকুতে তোর বন্ধু বা চলার সাথী হয়, তাহলে দেখবি তোর কষ্টের সময় আর পথ খুব দ্রুতই শেষ হয়ে যাবে। এর বাইরে দুর্বল অন্তরের বন্ধুরা তোর মনের আঙ্গুলে বাড়তি কিছু খড়কুটো তুলে দেওয়া ছাড়া কিছুই করতে পারে না। এছাড়া আদতে কষ্টের কোনো শেয়ার নেই। কি লাস্ট লাইন হচ্ছে যে এছাড়া আদতে কষ্টের কোনো শেয়ার নেই। বাইরে তখন ফজরের আজান শুরু হয়ে গেছে। দোয়েলের উৎপাতে কড়াই গাছের চূড়োইগুলো শোরগোল তুলেছে। বেজির বাচ্চাগুলো সেই শব্দে গর্তের মুখে এসে ঢোল ঢোল চোখে উঁকি মারছে। আজান শেষ হওয়া পর্যন্ত মা নিশ্চুপ থাকলেন। তারপর বললেন, ইসহাক হুজুরের কাছে আবার যাবি, তাকে আমার সালাম দিয়ে বলবি আমার মা বলেছে আমাকে আপনার বন্ধু করে নিতে। ধানমন্ডির ওমান কমপ্লেক্সের মাঠে এ বছরের সবচেয়ে বড় কনসার্ট হচ্ছে। সেখানে মাইলস, এলআরবি, ফিলিংস, অরফেজের পাশাপাশি ওয়ার্ম আপ ব্র্যান্ড হিসেবে সুযোগ পেয়েছে রুশোর ব্র্যান্ড উইন্ডো। রুশোর জন্য 4টি গান গাওয়ার সময় বরাদ্দ হয়েছে। এই কনসার্টটা রুশোর জীবনের এখন পর্যন্ত সবচেয়ে হওয়া বড় কনসার্ট। এই সুযোগটা করে দিয়েছে রুশোর মামা, মোহাম্মদপুর ধানমন্ডি এলাকার রংবাজ তোতা। আয়োজকদের তোতা সাপ জানিয়ে দিয়েছে রুশোর ব্যান্ডকে নিলে এখানে কনসার্ট হবে, নইলে হবে না।
তো তাকে নারাজ করে কনসার্ট করার মতো রিস্ক নেয়নি আয়োজকরা। 10টা নতুন ব্র্যান্ডের তালিকার মধ্যে ছিল রুশোর ব্র্যান্ড। সেখানে সবাইকে টপকে রুশো চান্স পেয়েছে, এটা খুব বেশি কেউ জানেনি। রুশো যখন মঞ্চে ওঠে তখন মাঠ অর্ধেক ভরেছে। লম্বা লাইনে ধীরে ধীরে তরুণ তরুণীরা ওমান কমপ্লেক্সের মাঠে ঢুকছে। মোটামুটি সবার লক্ষ্য পরের ব্র্যান্ড ওয়ারফ্রেজের কনসার্টটা ধরা। রুশো 4টা নিজের লেখা সুর ও কম্পোজ করা গান রেডি করে রেখেছিল। গানগুলো সাইকাডেলিক রক ফর্মে করা। গানের কথাগুলো এতটাই বিমূর্ত যে সেটার অর্থ বুঝতে হলে রীতিমতো গবেষণা করতে হবে। রুশো তার জান প্রাণ দিয়ে গানগুলো গাইছে, কিন্তু মাঠের মধ্যে সেটার বিন্দুমাত্র প্রতিক্রিয়া নেই। এমনকি গান শেষে কেউ তালিটুকু দিতেও যেন আলসেমি করছে। রুশো ভালো গান গায়, গিটার বাজায়, ওর সাথে ড্রামার, বেস, গিটারিস্ট, কিবোর্ডিস্ট সবাই ট্যালেন্টেড মিউজিশিয়ান, অথচ গানের ভেতর দিয়ে তারা আবেদন তৈরি করতে পারছে না। রুশোর চেনা জানা আর বন্ধুবান্ধব মিলে প্রায় শখানেক ছেলেমেয়ের মাঠের এক প্রান্ত থেকে রুশোকে উৎসাহিত করে আসছে, যেটা মাঠের বাকি দর্শকদের বেশ বিরক্ত করছে। রুশোর তৃতীয় গান থেকে দর্শকরা অর্ধেক হয়ে উঠেছে। হেভি মেন্টাল ফর্মে সে গানটি গাইছে। গানের কোথাও রক্তক্ষরণ শব্দটা আছে বলে, আর সেই শব্দের সময় তাল মাত্রাজনিত একটা ব্রেক আছে বলে বোঝা যায় রুশো একটা বাংলা গান গাইছে। রুশো হার্ডকোর রকার, সে ওয়েস্টার্ন মিউজিকের হুবহু ফিল সফিটা ধারণ করে এবং সেই মিউজিকের ফর্ম ভেঙে লোকাল ফর্ম তৈরি করতে নারাজ। গভীর নেশায় আচ্ছন্ন অবস্থায় রুশো তার গানগুলো লেখে। নেশা অবস্থায় সেগুলো শুনলে একটা ভাব আসে, কিন্তু নেশাহীন স্বাভাবিক অবস্থায় গানগুলো ঠিক ততটা বোঝা যায় না। রুশো নিজেও কোনো না কোনো লাইনের অর্থ দাঁড় করাতে পারে না যখন সে নেশা অবস্থায় না থাকে। তখন রুশো আত্মপক্ষ সমর্থন করে বলে, এসব গান শুনতে হলে তোকে ঘোরের ভেতরে ঢুকতে হবে, ঘোর ছাড়া ঘোরা যায় না রে পাগলা। ওমার বোঝে এসব ভুমভাম কথা বলে রুশো সত্য লোকায়। রুশোর ভাষায় তার গান স্পিরিচুয়াল ভাববাদীদের গান। ভাব আনতে নেশা লাগে। লালনের মাজার ছেউরাইতে দেখিসনি লালন সাধকেরা কেমন সিদ্ধি খেয়ে সিদ্ধি হচ্ছে। ওমার প্রতিবাদ করে বলেছিল, লালন কি বলে গেছেন সে গাঁজা খেয়ে গান শুনতে হবে বা চর্চা করতে হবে? হ্যাঁ, জিম মরিসনও তো বলেনি যে মারিজুয়ানা বা LSD খেয়ে তার গান শুনতে হবে। কিন্তু তোর কি মনে হয় জিম কখনো নেশা না করে মঞ্চে কোনো গান গিয়েছে? লালন গাঁজা না খেয়ে গান করেছে কি না সেটা তো আমরা কেউই দেখিনি, কিন্তু আমরা জিমকে দেখেছি মঞ্চের ওপাশে প্রকাশ্যে ঢকঢক করে মদ খেতে, নেশায় বেসামাল হয়ে প্যান্টের জিপার খুলতে। এসব কারণে মঞ্চে উঠে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। এসবের কারণে জিম পরিত্যাজ্য হলে কি সে রক আইকন হতে পারত? রোলিং স্টোনের র্যাঙ্কিং এ পৃথিবীর সর্বকালের সেরা গায়কদের তালিকায় তার অবস্থান হচ্ছে 47তম। ইনফ্লুয়েন্স না থাকলে তোদের চোখে এমন একজন খারাপ লোক এমনি এমন অবস্থায় পৌঁছাতে পারে? শোন, একমাত্র গুরুই জানে কোন তরকারি কী দিয়ে রান্না করতে হয়, কিসের সাথে কী মেশালে স্বাদ হয় অমৃত। আমরা জিম মরিসনের মুরিদরা জিমের ওয়াইল্ড লাইফস্টাইল ফলো করি বলে জিমের সাইকাডেলিক রকের স্বাদ নিতে পারি। সব পরস্পরা, বুঝেছিস? ছেউরিয়াতে যেভাবে গাঁজা খেয়ে লালন চর্চা হয় সেটা লালনের জীবনাচার থেকে তার মুরিদরা গ্রহণ করেছে কি না কে জানে। আর আমার গান বুঝতে হলে লালন আর জিমের মতো ভাববাদী হতে হবে। সব শিল্পবোধ সবাই পৌঁছাতে পারে না। সবাই যেমন পারে না বর্তমান সমাজের বিরুদ্ধে দাঁড়াতে। মরিসনের কালচার ছিল কাউন্টার কালচার। একইভাবে এই অঞ্চলে লালনও ছিল একটা কাউন্টার কালচারের প্রবর্তক। লালন ছিল ধর্মবিশ্বাস আর জাতপাতের বিরুদ্ধে, অর্থাৎ এই অঞ্চলের হিন্দু মুসলিম ধর্ম বিশ্বাসের বাইরে সে তৈরি করেছিল একটা নিজস্ব ধর্মচিন্তা। অনেকে সেটাকে বলে বাউল ধর্ম। লালন নিজেই বলেছেন, সব লোকে কয় লালন কি জাতে সংসারে,
লালন বলে, কী জাত রূপ দেখলাম না এ তো নজরে। এখন বুঝেছ মামা লালন কিভাবে প্রচলিত কালচারকে কাউন্টার মেরেছে। লালনের মুরিদরা সিদ্ধি খায়, আমি মরিসনের মুরিদও সিদ্ধি খাই, আর সাইকাডেলিক রস আস্বাদন করি। বলা তো যায় না মামা, আগামী 20-25 বছর পর আমারও মুরিদরাও সিদ্ধি খাবে আর আমার গানের মর্ম উপলব্ধি করবে আর বলবে, আহ গুরু রুশো বর্তমানে বসে লিখছো ভবিষ্যতের গান। বর্তমানকালের গর্ভভরা বুঝতেই পারোনি কোনো উচ্চ মর্গে ছিল তাদের গুরু রুশো। তখন ইতিহাসে তোর নাম লেখা থাকবে, তুই ছিলি আমার প্রথম মুরিদ, আমার প্রতি প্রথম ইমানটা তুই এনেছিলি। এসব কথা রুশো হালকা মেজাজে বললেও ওমার জানে রুশো এসব কথা তার বিশ্বাসের ভেতর থেকে বলে। আর যখন বলে তখন রুশোর ভেতর থেকে যেন অন্য কেউ কথা বলে। একমাত্র ওমরই বুঝে গেছে রুশোর লক্ষ্য শুধুমাত্র গায়ক হওয়া না, তার লক্ষ্য গুরু হওয়া। সে তার গানের ভক্ত তৈরি করতে চায় না, চায় মুরিদ তৈরি করতে। এখন মুরিদ যে তাকে প্রথমে চর্চা করবে, তারপর ধারণ করবে, তারপর তাকে পূজা করবে, ঠিক সেভাবে লালনের হার্ডকোর ভক্তরা বাউল ধর্মের নামে লালনের পূজা করে। ঠিক যেভাবে জিম মরিসনের অ্যান আমেরিকান পেয়ারের মতো তার দর্শনকে পূজা করে, রুশো প্রচলিত ধর্ম মানে না। রুশো যখন বলে মিউজিক ইজ মাই রিলিজিয়ন আর আমি হলাম সেই ধর্মের নতুন গুরু, ওমর তখন তাকে তাচ্ছিল্য করে বলে, ফট, আমার গুরু আজম খান। রুশো রেগে গিয়ে বলে, হাইকোর্টের মাজারে আর মিরপুরের শাহ আলীর মাজারে গিয়ে দেখ অশিক্ষিতরা কত শত গুরুর পা ধরে বসে বসে গায়া টানছে। ওদের মতো তোরাও জানিস না গুরু কাকে বলে আর গুরু হওয়ার যোগ্যতাটাই বা কী। শোন, গুরু হতে হলে নিজস্ব দর্শন থাকতে হয়, সেই দর্শনের চর্চা থাকতে হয়, সেটা গানে গানে সুরে সুরে অথবা উপাসনার আকারে উদযাপিত হয়। একজন কথা লিখে দেবে, অন্যজন সুর করে দেবে, আর গায়ক লম্বা লম্বা চুল রেখে গাঁজা খেয়ে টলতে টলতে মঞ্চে সেই গান ডেলিভারি দিয়ে কয়েক হাজার ভক্তকে মাতিয়ে দিলেই গুরু হওয়া যায় না। গুরু হচ্ছে সে যে নিজের কথা নিজের সুরে নিজের দর্শন মতবাদ প্রচার করে। সময়ের সাথে সাথে সেই দর্শনকে ভক্তদের চর্চার ভেতর দিয়ে টিকে থাকতে হয়। এমন গুরু এই অঞ্চলে শুধু একজনই আছে, সেটা লালন ফকির, আর পশ্চিমে আছে জিম মরিসন। কুষ্টিয়ার ছেউরিয়াতে গুরু লালনের সমাধিতে যা ঘটে, একই ঘটনা ঘটে প্যারিসের প্যারালাসেজ সিমেট্রি মরিসনের সমাধিতে। আজম খানের সব মিলিয়ে শখানেক গান আছে, সেই সব গানের মধ্যে খুব বেশি হলে 10-15টা গান তার নিজের লেখা। সে কয়েকটা গানের ভিতর দিয়ে সে কোনো নির্দিষ্ট মতবাদ এস্টাবলিশ করতে পারেনি। আজম খানকে আমি বড়জোর বাংলা রকের পাওনিয়ার বলতে পারি, গুরু না। শোন, এদেশে লালনের পর গুরুর আসনটা এখনও শূন্য আছে বলে চোখ টিপে দিল রুশো। নেগেটিভ হলেও রুশোর ভেতরে একটা সম্মেহন ক্ষমতা আছে। ওমার সেই ক্ষমতা টের পেয়েছে, যেটা এখন পর্যন্ত আর কেউ টের পায়নি। প্রচণ্ড খারাপ মেজাজ নিয়ে রুশো গাঁজা ভরা শিকারের টানছে। মঞ্চে এখন গান গাইছে ব্যান্ড ফিলিংস। তারা গাইছে গান মান্নান মিঙ্গার তিতাস মলম। পুরো মাঠ ফিলিংসের সাথে সমস্বরে গাইছে। রুশোকে কেন্দ্র করে ঘেরাও করে ওর বন্ধুরা নাচছে আর গলা মেলাচ্ছে। সবার নজর মঞ্চের দিকে। ওমান কমপ্লেক্সের মাঠে শেষ প্রান্তের এদিকটার বাতাস গাজার গন্ধে এমন ভারী হয়ে আছে যে সুস্থ কেউ এখানে এসে দাঁড়ালে তার নেশা ধরে যাবে। সবাই মঞ্চের দিকে তাকিয়ে থাকলেও ওমারের নজর রুশোর দিকে। ফিলিংসের গানের সাথে উদ্দাম অডিয়েন্সের দিকে ক্রোধ নিয়ে তাকিয়ে আছে রুশোর শোটা আক্ষরিক অর্থে ফ্লপ হয়েছে। ওয়ার্ম আপ ব্যান্ড হিসেবে নতুন ব্যান্ডগুলো মূলত এই জাতীয় বড় কনসার্টে কাভার সং করে থাকে, কিন্তু রুশো নিজের নাম্বার করতে গিয়ে বোকামি করে ফেলেছে।
অডিয়েন্স তার শেষ গানটা আর শুনতে চায়নি, ভুয়া ভুয়া বলে তাকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। প্রচণ্ড অপমানবোধ, রাগ আর অত্যাধিক গাঁজা টানার ফলে রুশোর চোখ লাল হয়ে আছে। রুশোকে দেখে ওমরের মায়া লাগছিল। অদ্ভুত রুশো বন্ধু, ভক্ত আর স্থাবক দ্বারা ঘেরাও হয়ে আছে, অথচ কি ভীষণ একা। রুশো ভিড়ের ভেতর থেকে বের হয়ে শেষ প্রান্তের প্রাচীরের কাছাকাছি চলে এসেছে। বেশ একটা আলো আধারই এখানে। মঞ্চে এখন এলআরবি উত্তেজনা টকবক করে ফুটছে গোটা মাঠ। এলআরবি গাইছে, হাসতে দেখো, গাইতে দেখো। রাজ্যের ক্লান্তি ভর করে রুশোর মধ্যে বসে পড়ে সবুজ ঘাসে। বসার সাথে সাথে আরও ক্লান্তি চেপে ধরে রুশোকে। চিত হয়ে শুয়ে পড়ে। মাটির পৃথিবীর হাজারো মানুষের ভিড় থেকে নিজেদের আড়াল করার জন্য গভীর দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। নিকষ অন্ধকার আকাশ, কোথাও কোনো আলো নেই। তন্ন তন্ন করে খুঁজেও রুশো কোনো তারা খুঁজে পেল না আকাশে। চোখ বুঝে গভীর করে শ্বাস টেনে নেই, দুই হাতের তালুকে এক করে মাথার নিচে দেয়। চল এখান থেকে চলে যাই। রুশো একই সমান্তরাল শুয়ে আকাশের দিকে তাকিয়ে থেকে বলে, ওমর। রুশো জানতো কিছুক্ষণের মধ্যে এখানে ওমর চলে আসবে। কিছুক্ষণ নীরব থেকে রুশো বলে, কোথায় যাবি? সারা শহর জুড়ে গাঁজা পড়ছে। মঞ্চে তখন আয়ুব বাচ্চুর হাতে গিটারের সলো পাটটা কাঁদছে। ওমরের কাছে সব কিছুই বড় অর্থহীন মনে হচ্ছে। নিজের কষ্ট ভোলার জন্য রাক্স আর মিউজিকের ভেতরে ডুবে থাকতে চেয়েছে, অথচ সব কিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। ভেতরের শূন্যতা যেন একটা বেলুনের মতো ফুলে ফেপে উঠছে। কষ্টটা আরও বাড়িয়ে দিচ্ছে। কনসার্টকে তার একটা বন্দি কারাগারের মতো মনে হচ্ছে। সে এখান থেকে বের হতে চায়, আবার রুশো ছাড়া বেরও হতে পারবে না। রুশো যেন নিজের একটা বিরহের সঙ্গীত, নিজের ড্রাগস। তবে কি ওমর সত্যি সত্যি রুশোর মুরিদ হয়ে গেছে? আজ সব কিছুই ওভারডোজ। দুজন পুরো 2 বোতল ফেন্সিডিল খেয়েছে, আর গাঁজা কত স্টিক পড়েছে সে হিসাব ওরা নিজেই জানে না। গুপিবাগের রুমা রুশোর সাথে কিবোর্ড বাজায়। আজ রুমা কাটাবনের বস্তির সব মাল মনে হয় একাই কিনে ফেলেছে। আজ ছিল রমার জন্মদিন, তার উপর এমন গ্র্যান্ডো শো। চল এই শহরে ছেড়েই চলে যাই। কই যাবি? প্রথমে বুড়িগঙ্গা যাব, তারপর নৌকা চড়ে প্ল্যান করব। কই যাব? ঠিক আছে চল। তড়াক করে ওমর উঠে দাঁড়ায়। রুশো ঠিক সেভাবেই পড়ে থাকে। উঠতে চায় কিন্তু পারে না। কেউ যেন তাকে মাটির সাথে পেরেক মেরে আটকে রেখেছে। ওমর হাত বাড়ায় রুশোর দিকে। রুশো হাত ধরে না, একটা গড়ান দিয়ে উপর হয়, তারপর 2 হাত ভর দিয়ে হাঁটুর ওপর বসে। চুলের ব্যান্ডটা খুলে ফেলে। 12 ইঞ্চি লম্বা চুলের জঙ্গল যেন ঝাঁপিয়ে পড়ে ঢেকে দেয় তার মুখমণ্ডল। আলো আধারির মাঝে রুশোকে এখন ভূতগ্রস্ত নারীর মতো মনে হচ্ছে। এরপর হাতের ওপর ব্যালেন্স রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ায় রুশো। এতক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়েছিল ওমর রুশোর দিকে। কেন যেন তার মনে হলো রুশোই হবে এই শহরের ভবিষ্যৎ গুরু। ঝট করে ওমরের দৃষ্টিকে ধরে ফেলল রুশো। ভ্রু নিচিয়ে নিঃশব্দে জিজ্ঞেস করলো, কি? ওমর মুচকি হেসে বলল, চলো গুরু। বলে এক লাফে ওমান কমপ্লেক্সের প্রাচীরের উপরে উঠে পড়ে। ওমরের মুখে গুরু ডাকটা শুনে প্রথমে ধাক্কা খায় রুশো, তারপর ধীরে ধীরে তার মুখ ছড়িয়ে পড়ে হাসি। গুরু শব্দটা রুশোর উপর ম্যাজিকের মতো কাজ করেছে। ওর যত রাগ, ক্ষোভ, অপমান ছিল সব নাই হয়ে যায়। মানুষ চাই, সবাই না। হোক অনন্ত, কেউ একজন তাকে বুঝুক। হাজারো সম্পর্কের ভেতর দিয়ে মানুষ আসলে সেইকেই একজনকেই খুঁজে বেড়ায়। এই খোঁজার জার্নিটাই হচ্ছে জীবন। একটা বিশাল পরিচিতির গণ্ডি থেকে ওরা দুজন এখন পালাচ্ছে। 2টো গেট দিয়ে বেরোতে গেলে অনেককে অনেক প্রশ্ন উত্তর দিতে হবে। ওরা সেই ঝামেলায় না গিয়ে প্রাচীর টপকে পালাচ্ছে। ওরা ধানমন্ডি গার্লস স্কুলের সামনে নীরব রাস্তা ধরে পালাচ্ছে, আর পেছনের ব্যাকগ্রাউন্ডে মাইলস গাইছে হ্যালো ঢাকা। লেকের ধারে পৌঁছে ওরা পেয়ে গেল একটা বেবি ট্যাক্সি। লাফ দিয়ে চড়ে বসে রুশো বলল, সদরঘাট। বেবি ট্যাক্সিওয়ালা গাইগুই করে বলল, না মামা, অত দূর যাব না। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব দেখার জন্য